আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের সম্মানিত চিকিৎসক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বায়োলজি ক্লাস। আমরা জানি যে বায়োলজির তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা শাখা হচ্ছে, একটা হচ্ছে বোটানি বা উদ্ভিদবিদ্যা, একটা হচ্ছে জুলজি বা প্রাণীবিদ্যা, আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি বা পরজীবীবিদ্যা বা অণুজীববিদ্যা বলতে পারি আমরা। তিনটা হচ্ছে প্রধান বিভাগ। আজকে আমরা পড়ব বোটানি বা উদ্ভিদবিদ্যার একটা বিশেষ আহ কিছু খুবই মনোমুগ্ধকর একটা জিনিস, যেটাকে আমরা বলি ফ্লাওয়ার বা ফুল। এবং প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর সৃষ্টি কিন্তু এই ফুল। আমরা সবাই ফুল ভালোবাসি। আমরা যখন একদম গাছে গাছে লাল শিমুল পলাশ, হ্যাঁ, মাঠ ভরা হলুদ সরিষা দেখি, ঝিলে ভরা বেগুনি কলমি দেখি, ঝোপ ভরা নীল অপরাজিতা দেখি, বাগান ভরা গোলাপ দেখি, জবা, গন্ধরাজ, কামিনী, শেফালি, বকুল, কৃষ্ণচূড়া, এগুলো সবই আমাদের চেনা গাছ। হ্যাঁ, আরো আছে কি, গন্ধরাজ, কামিনী, শেফালি, বকুল, জবা, এগুলো। এখন আমরা যদি লক্ষ্য করি এই ফুলের সবগুলোর কালার এবং গন্ধ কিন্তু এক না, তাহলে এদের কালার হয় ভিন্ন ভিন্ন। আমরা পড়েছিলাম ডিভাইস ক্লাসগুলোতে যে প্লাস্টিড থাকে উদ্ভিদে, এই প্লাস্টিড বিভিন্ন রকম থাকে। ক্লোরোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট থাকে, এগুলো এক একটার কালার এক এক রকম এবং ফুলের এক একটার গন্ধও এক এক রকম। তাহলে এদের গন্ধে যেমন পার্থক্য আছে, এদের গঠনগত অনেকগুলা পার্থক্য আছে। এখন আমরা যদি প্রথমেই প্রশ্ন করি, হোয়াট ইজ ফ্লাওয়ার, ফুল বলতে আমরা কি বুঝি, বা ফুলের ডেফিনেশনটা যদি আমরা আমরা যদি জানতে চাই, আমরা সংক্ষেপে বলতে পারি ফ্লাওয়ার ইজ দ্য মেইন রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য প্ল্যান্ট। আমি আবারও বলছি, ফ্লাওয়ার ইজ দ্য মেইন রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য প্ল্যান্ট। আচ্ছা, এখানে জীবের মতো কিন্তু উদ্ভিদেরও প্রজনন করার দরকার পড়ে, বংশ বৃদ্ধি করার প্রয়োজন হয়। এবং এই বংশ বৃদ্ধি করার জন্য যে পার্টটাকে উদ্ভিদ ব্যবহার করে, যে অঙ্গটাকে বা যে অংশটাকে উদ্ভিদ ব্যবহার করে, সেই অংশটাই হচ্ছে কিন্তু ফ্লাওয়ার বা ফুল। এখন এখানে আমরা ফুলের অনেকগুলা অংশ আমরা দেখি। একটা ফুলের আমরা অনেকগুলা অংশ আমরা দেখি। যেমন আমরা যদি একটা ধুতরা ফুল নিয়ে দেখি যে এই ধুতরা ফুলে কি কি অংশ আছে, এবং ধুতরা ফুলের বাইরে থেকে ভিতরের দিকের যে অংশগুলা যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি দেখি, আমরা সেটাই একটু আলোচনা করব এখন। আমরা যদি একটা ধুতরা ফুল যদি দেখি, ধুতরা ফুল দেখতে অনেকটা এই ধরনের। এবং দেখেন ডান পাশের ছবিতে দেখেন, প্রথম আমরা বাম পাশ থেকে শুরু করি। এখানে একটা ফুলের চতুর্দিকের যে অংশগুলো, একটা পাতা দেখতে পাচ্ছি, একটা শাখা দেখতে পাচ্ছি, একটা বিথি বা ক্যালিক্স দেখতে পাচ্ছি, একটা করলা দেখতে পাচ্ছি। আর ডান দিকের ছবিটা আমি একটু জুম করি, জুম করে আমরা একটু এদিকে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ধুতরা ফুলের বিভিন্ন অংশ। এটা ফুলের লম্বচ্ছেদ, একটা ধুতরা ফুলকে যদি লম্বচ্ছেদ করি, আমরা ডান পাশে দেখেন আমরা কি কি পাই। আমরা যদি নিচ থেকে হিসাব করি, প্রথমে পাবো বোটা, এরপরে পাবো থ্যালামাস, এরপরে পাবো বৃত্তাংশ, এরপরে পাবো গর্ভাশয়, এরপরে পাবো পুংদণ্ড, এরপরে পাবো গর্ভদণ্ড, এরপরে আমরা ফুলের চতুর্দিকে যেটা থাকে এটাকে আমরা বলি পাপড়ি, এবং এটার ভিতরের দিকে দেখেন পরাগধানী রয়েছে, এবং ঠিক মাঝামাঝি একটা গর্ভ মুন্ডু রয়েছে। অর্থাৎ একটা ফুলের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য যেমন থাকে, মেয়েলি বৈশিষ্ট্যও থাকে। এখানে পুরুষ অর্থাৎ উভলিঙ্গ ফুল আর কি, মানে পুরুষ এবং মহিলা একই সাথে থাকে। এখন আমরা ধুতরা ফুলের বিভিন্ন অংশগুলো নিয়ে বা ফুলের বিভিন্ন অংশগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন ফুলের গোড়ায় একটা সবুজ সরু, সরু সবুজ একটা বোটা আমরা দেখতে পাবো। বোটার মাথাটা অনেকটা প্রশস্ত থাকবে, একটু মোটা থাকবে। এই প্রশস্ত অংশেই ফুলের অন্যান্য অংশ বিন্যস্ত থাকে। এই অংশকে পুষ্পপত্রাধার বা থ্যালামাস বলা হয়। সব ফুলেই থ্যালামাস থাকে, কিন্তু সব ফুলে বোটা থাকে না। বোটা থাকলে ফুলকে সবিন্তক ফুল বলে।
যেমন ধুতরা, জবা। বোটা না থাকলে ফুলকে অবিন্তক ফুল বলে। যেমন কচু, রজনীগন্ধা। এখন আমরা এখানে তাহলে এই যে বোটা, এই বোটাটার কাজ কি আসলে? বোটার কাজ হলে ফুলের অন্যান্য যে অংশগুলো আছে এগুলোকে ধারণ করা, অবিন্তক ফুলকে কাণ্ডের সাথে যুক্ত রাখা। আচ্ছা, এরপরে আমরা যেটিকে আমরা দেখি সেটি হলো ক্যালিক্স বা বিতি। ক্যালিক্স বা বিতি বলি আমরা। বিতি হলো ফুলের বাইরের গোড়ার দিকে একটি সবুজ নলাকার অংশ দেখা যায়। এই নলের মাথা 5টা খণ্ডে বিভক্ত হয়। এ থেকে বোঝা যায় 5টা খণ্ড মিলে এই নলটা গঠন করেছে। ফুলের বাইরের দিকের এই সবুজ স্তবকটি হলো ক্যালিক্স বা বিতি। যে 5টি খণ্ড নিয়ে ক্যালিক্স গঠিত হয়েছে, এর প্রতিটি খণ্ডকে বলা হয় সেপাল বা বৃত্তাংশ। এবং বৃত্তাংশগুলো পরস্পর সংযুক্ত থাকতে পারে, যেমন ধুতরার ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আবার পৃথকও থাকতে পারে, যেমন সরিষার ক্ষেত্রে আমরা যেমনটা দেখি। জবা ফুলে বিতির বাইরে বিতির মতো আরো একটি স্তবক আছে। এই স্তবককে বলা হয় এপিক্যালিক্স বা উপবিতি। তাহলে এখানে বিতি বা উপবিতির কাজটা কি? বিতির কাজটা হলো ফুলের অন্যান্য অংশকে মুকুল অবস্থায় বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। আচ্ছা, বিতির পর ভিতরের দিকে লম্বা ফালেনের মতো একটা অংশ আমরা দেখি, যেটাকে বলা হচ্ছে করলা। এই যেদিকে দেখেন ডান পাশের ছবিতে, এই যে ফানেলের মতো অংশটা হচ্ছে কি? করলা। তাহলে বিতির পর ভিতরের দিকে লম্বা ফানেলের মতো যে অংশটি আছে তা হলো করলা। আপনারা দেখতে পাচ্ছেন? ছবিটা কি দেখা যাচ্ছে? স্যার এটা বাম পাশেরটা জুম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। এই যে করলা, এই অংশটাকে বলা হচ্ছে করলা। ফানেলের মতো দেখতে অনেকটা। 5টি পেটাল তথা পাপড়ি মিলিতভাবে এই দলমণ্ডল গঠন করেছে। এখানে পাপড়ি হচ্ছে টোটাল 5টা। সাধারণত দলমণ্ডল যে কোনো ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ। পাপড়িগুলো মিলিতভাবে অবস্থান করতে পারে, ধুতুরার ক্ষেত্রে যেমনটা দেখি, অথবা পরস্পর থেকে পৃথক থাকতে পারে, সরিষার ক্ষেত্রে আমরা যেমনটা দেখি। তাহলে ফুলের যে সবচেয়ে চমৎকার অংশ সেটা কোনটা? এই করলা বা দলমণ্ডল। তাহলে এটার কাজটা কি আসলে? এটার কাজটা হচ্ছে পরাগায়নের জন্য পতঙ্গকে আকৃষ্ট করা এবং ভিতরের অন্যান্য স্তবককে রক্ষা করা দলমণ্ডলের প্রধান কাজ। আচ্ছা, আমরা দলমণ্ডলের গোড়ার দিকে আরো কিছু অংশ দেখি। দলমণ্ডলের ভিতরে গোড়ার দিকে সংযুক্ত 5টি দণ্ডাকৃতির অঙ্গ আমরা দেখি। প্রত্যেকটা অঙ্গকে বলা হয় স্টামেল, স্টামেন বা পুংকেশর। STAMEN, স্টামেন বা পুংকেশর। ডান দিকে একটু খেয়াল করেন আপনারা, এখানে স্টামেন বা পুংকেশর। আচ্ছা, এরপরে প্রত্যেকটা পুংকেশর আবার 2টা অংশে বিভক্ত। গোড়ার সরু দণ্ডাকার অংশ হলো ফিলামেন্ট বা পুংদণ্ড, এবং মাথার স্ফীত অংশ হলো অ্যান্থার বা পরাগধানী। পরাগধানীর ভিতরে পোলেন গ্রেইন বা পরাগরেণু থাকে। একটি ফুলের সকল পুংকেশর মিলিতভাবে যে স্তবক গঠন করে তাকে বলা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে পরাগরেণু সৃষ্টি করা। পরাগরেণু সৃষ্টি করাই পুংস্তবকের প্রধান কাজ। এবং ফুলের একদম সেন্টারে, একদম কেন্দ্রে অবস্থিত কার্পেল, ফুলের কেন্দ্রে অবস্থিত যে অঙ্গটা এটাকে বলা হচ্ছে কার্পেল বা গর্ভপত্র। গর্ভপত্রের গোড়ার স্ফীত অংশ ওভারি বা গর্ভাশয়। মধ্যখানে সরু দণ্ডাকার অংশ হলো স্টাইল বা গর্ভদণ্ড, এবং একেবারে শীর্ষের দ্বিখণ্ডিত অংশটি হলো স্টিগমা বা গর্ভমুণ্ড। গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে। ডিম্বক একটা সময় কিন্তু বীজে পরিণত হয়। ধুতরা ফুলের 2টা গর্ভাশয়, 2টা গর্ভপত্র একত্রে যুক্ত অবস্থায় থাকে। একটা বা একের অধিক গর্ভপত্র ফুলের যে স্তবক সৃষ্টি করে তাকে বলা হয় গাইনেসিয়াম বা স্ত্রী স্তবক। গর্ভাশয়টি, এখানে যে গর্ভাশয় ছবিতে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ফলে পরিণত হয়। আমরা যে ফলটা খাই এটা হচ্ছে গর্ভাশয়ের পরিণত রূপ। জবা ফুলে 5টি গর্ভপত্র মিলিতভাবে স্ত্রী স্তবক সৃষ্টি করেছে। এটার কাজটা কি? এই কার্পেল বা গর্ভপত্রের কাজটা হচ্ছে ফল ও বীজ তৈরি করা। তাহলে আমরা বলতে পারি ফল ও বীজ তৈরি করাই হচ্ছে স্ত্রী স্তবকের কাজ। তাহলে এই যে টোটাল আলোচনাটা করলাম, প্রথমে আমরা কি পেলাম? 1 নম্বরে কি পেলাম? 1 নম্বরে পেলাম বোটা। 2 নম্বরে পেলাম
বৃতি, দলমন্ডল। হ্যাঁ বৃতি। তারপর 3 নম্বরে কি পেলাম? করলা বা দলমন্ডল। 4 নম্বরে কি পেলাম? পুংকেশর পেলাম বা পুংস্তবক পেলাম। 5 নম্বরে পেলাম কার্পেল বা গর্ভপত্র এবং স্ত্রীস্তবক। তাহলে উপরের আলোচনা থেকে বোঝা যায় যে ধুতরা ফুলে যদি আমরা অবজারভেশন করি, একটা ধুতরা ফুল নিয়ে আমরা টোটাল 5টা অংশ আমরা পাই। 1 নম্বর হচ্ছে থ্যালামাস বা পুষ্প পত্রাধার, আরেকটা হলো ক্যালিক্স বা বীতি, আরেকটা হলো করোলা বা দলমন্ডল, আরেকটা হলো অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, আরেকটা হলো গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক। তাহলে একটা পুরুষ একটা স্ত্রী, এই দুইটা মনে রাখলে হয়ে যাবে, পুংস্তবক স্ত্রীস্তবক। বাকি 3টার নাম হলো থ্যালামাস, ক্যালিক্স, করোলা। বাংলায় হলো পুষ্পপত্রাধার, বীতি, দলমন্ডল। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে আমাদেরকে। এর মধ্যে থ্যালামাস হলো একটি অক্ষ যার গায়ে বাকি 4টি স্তবক সজ্জিত থাকে। এখন ধুতরা ফুলে 5টি অংশ আছে, কোন কোন ফুলে কয়েকটা অংশ কমও থাকতে পারে। এখন যে ফুলে টোটাল এই 5টা অংশ থাকবে, যে 5টা অংশ আমি আলোচনা করলাম, এই 5টা অংশ যে যে ফুলে থাকবে সে ফুলকে বলা হবে আইডিয়াল ফ্লাওয়ার, আদর্শ ফুল। যদি বলে একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশের বিবরণ দাও, তখন আমরা টোটাল এই 5টা অংশ দিয়ে ধুতরা ফুলের ছবি এঁকে 5টা অংশ থ্যালামাস, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম এগুলোর আমরা কি করব, টোটাল একটা স্ট্রাকচার দিয়ে আমরা এগুলোর ডিসকাশনটা আমরা করে দিব। আচ্ছা, তাহলে আমরা আহ তাহলে আমরা এই ডেফিনেশনটা একটু পড়ি ফুলের। A flower is a rather complex structure formed by the flower axis that is usually transformed into receptacle and the perianth. The perianth consists of calyx and corolla. The calyx is made up by the sepals, the corolla by the petals, stamens and carpels. তাহলে টোটাল আমরা এতক্ষণ করলাম হচ্ছে একটা আদর্শ ফুলের যে যে অংশগুলো থাকে, টোটাল 5টা অংশ আমাদের আলোচনা হয়ে গেল। এখন যদি বলা হয় যে ফুলের কাজটা কি, ফ্লাওয়ারের ফাংশনটা কি, ফুলের কাজটা হলো, আমরা কিন্তু আলোচনার মধ্যেই বলেছি, ফল এবং বীজ উৎপাদন করা, ফল এবং বীজ উৎপাদন করা। ওই যে ডিম্বক, উদ্ভিদের যে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ে যে ডিম্বক থাকে, ডিম্বকটা বীজে পরিণত হয়। তাহলে ফুলের কাজটা হলো কি করা, তাহলে ডিম্বক তৈরি করা, বীজ তৈরি করা। এবং গর্ভাশয়টা কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। তার মানে ফুলের আমরা 2টা কাজ পেয়ে গেলাম। 1 নম্বরে হচ্ছে ফল উৎপাদন করা, 2 নম্বরে হচ্ছে বীজ উৎপাদন করা। তাহলে ফল এবং ফলের মধ্যে বীজ উৎপাদন হলে কি ঘটবে? উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটবে বীজের মাধ্যমে। বীজ না থাকলে উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না। তাহলে আমরা এভাবে বলতে পারি, ফুলের কাজ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি করাই ফুলের প্রধান কাজ। আমি আবার বলছি, ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি করাই ফুলের প্রধান কাজ। ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবক বীজ উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করে বলে এদেরকে বলা হয় জননস্তবক বা অত্যাবশ্যকীয় স্তবক। দ্বিতীয় দলকে বলা হয় সাহায্যকারী স্তবক। এখন আমরা যদি পুষ্পবিন্যাস নিয়ে একটু বলি, পুষ্পবিন্যাস বলতে আমরা কি বুঝি? পুষ্পবিন্যাস বলতে আমরা বুঝি ফুল, ফল ও বীজ, ফুল, ফল ও সরি, এটাও এগুলো হচ্ছে আজকের টপিক গুলো লিখছি। আচ্ছা, পুষ্পবিন্যাসের সংজ্ঞাটা এখানে আছে, দেখেন। মঞ্জুরি দণ্ড বা পুষ্পাধারের উপরে পুষ্পের সজ্জা বা বিন্যাস পদ্ধতিকে বলা হচ্ছে পুষ্পবিন্যাস। মঞ্জুরি দণ্ড বা পুষ্পাধারের উপরে পুষ্পের সজ্জা বা বিন্যাস পদ্ধতিকে বলা হয় পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাসের প্রকারভেদ যদি করা হয়, পুষ্প মঞ্জুরি দণ্ডে ফুলের সজ্জা পদ্ধতি অনুযায়ী পুষ্পবিন্যাসকে টোটালি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস, একটা হলো সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস, আরেকটা হলো বিশেষ পুষ্পবিন্যাস। আচ্ছা, এখন যদি আমরা বিভিন্ন প্রকার ফুল নিয়ে আমরা যদি আলোচনা করি, আমরা আমাদের চারপাশে যে ফুলগুলো আছে, আমরা যদি বিভিন্ন গাছের ফুল, বিভিন্ন উদ্ভিদের ফুল যদি আমরা সংগ্রহ করি, তাহলে আমরা সেখানে দেখব যে সব ফুল কিন্তু একই রকম না। রং এবং গন্ধের মতো এদের গঠনগত অনেকগুলো পার্থক্য আমরা দেখব। এবং
আমরা দেখবো যে এক একটা ফুল এক এক রকম, ওই যে বললাম এক একটা ফুলের কালার এক এক রকম, ঘ্রাণ এক এক রকম, সাইজ এক এক রকম। হ্যাঁ, এক একটা ফুল আবার এক এক ঋতুতে হয়, কোনো ফুল দিনে ফুটে, কোনো ফুল রাতে ফুটে, অনেক রকম ফুল আছে। আচ্ছা, এখন আমরা যদি পূর্ণতা অনুসারে ফুলকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, হ্যাঁ, তাহলে আমরা টোটাল দুই ধরনের ফুল আমরা পাই। একটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, আরেকটা হচ্ছে কি ইনকমপ্লিট ফ্লাওয়ার। পূর্ণতা অনুসারে কয় প্রকার? দুই প্রকার, একটা হলো কমপ্লিট ফ্লাওয়ার, আরেকটা হলো ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার কোনগুলো? একটু আগে আমরা পড়েছি ধুতরা ফুল নিয়ে, ফুলের টোটাল 5টা অংশ আদর্শ ফুল। আমরা এভাবে বলতে পারি যে ফুলের 5টা অংশ আছে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। যেমন ধুতরা, জবা ফুল, এগুলো হলো সম্পূর্ণ ফুল। আর অসম্পূর্ণ ফুল কি? যে ফুলে 5টি অংশ নেই তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমন লাউ, কুমড়া, শসা, ঝিঙা ইত্যাদি অসম্পূর্ণ ফুল। এসব ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক যে কোনো একটি অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে। ঠিক আছে, বুঝাতে পারলাম? আপনারা কেউ কি বলতে জি স্যার। পারবেন সম্পূর্ণ ফুল কাকে বলে? স্যার, যে ফুলের 5টি অংশ থাকে অংশ সেটাকে থাকে। পূর্ণ ফুল বলে। হ্যাঁ, সেটাকে বলা হয় সম্পূর্ণ ফুল, কমপ্লিট সম্পূর্ণ ফ্লাওয়ার। ফুল, কমপ্লিট ইংরেজিতে কি ফ্লাওয়ার, বলা হয়? কমপ্লিট ফ্লাওয়ার। উদাহরণ কি? ফ্লাওয়ার। একটা যেরকম হচ্ছে উদাহরণ দিন। ধুতরা ফুল বা জবা ফুল। জবা ফুল, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে সেকেন্ড, আমরা যে ফুলে 5টা অংশ নাই সেটাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল। হ্যাঁ, ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল। যেমন লাউ, কুমড়া, শসা, ঝিঙা, এগুলো হলো অসম্পূর্ণ ফুল। এই ফুলগুলাতে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক যে কোনো একটা অনুপস্থিত থাকে। তাহলে এগুলো গেল কি পূর্ণতা অনুসারে, পূর্ণতা অনুসারে। আচ্ছা, এখন যদি আমরা লিঙ্গ অনুসারে হিসাব করি, লিঙ্গ অনুসারের মধ্যে কোনো কোনো ফুল উভয় লিঙ্গ, মানে একটা ফুলের মধ্যে পুরুষও আছে, স্ত্রীও আছে, একই সাথে দুইটা বৈশিষ্ট্য আছে। আর একটা ফুলের মধ্যে হয় পুরুষ নয় স্ত্রী বৈশিষ্ট্য আছে। তাহলে লিঙ্গ অনুসারে আমরা ফুলকে, ফ্লাওয়ারকে টোটাল দুইটা শ্রেণীতে বা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আরেকটা হলো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কোনগুলো? যেগুলোকে বলা হয় উভলিঙ্গ ফুল। আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারকে বলা হয় একলিঙ্গ ফুল। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কোনগুলো? যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই আছে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। আমি আবারও বলছি, যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই আছে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। যেমন ধুতরা, জবা, সরিষা, এগুলো হলো কি উভলিঙ্গ ফুল। আর একলিঙ্গ ফুল কোনগুলো বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কোনগুলো? যে ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যে কোনো একটি থাকে তাকে বলা হয় একলিঙ্গ ফুল। আমি আবার বলছি, যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের যে কোনো একটা থাকবে, অন্যটা থাকবে না, তাকে বলা হবে একলিঙ্গ ফুল। তাহলে যে ফুলে কেবলমাত্র স্ত্রীস্তবক থাকে তাকে বলা হয় স্ত্রী ফুল, আর যে ফুলে কেবল পুংস্তবক থাকে তাকে বলা হয় পুরুষ ফুল। যেমন লাউ, কুমড়া, ঝিঙা, এসব উদ্ভিদে একই গাছে স্ত্রী ফুল ও পুরুষ ফুল জন্মে, এগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে উভলিঙ্গ ফুল কাকে বলে কেউ একজন বলেন দেখি? যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। আর যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের যে কোনো একটি আছে তাকে বলা হবে একলিঙ্গ ফুল। উভলিঙ্গ এবং একলিঙ্গ, আশা করি আমি বোঝাতে পেরেছি। জি স্যার। এরপর আসেন, তাহলে আমরা দুই ভাগে মানে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ফুলকে ভাগ করলাম। একটা হলো পূর্ণতা অনুসারে কমপ্লিট এবং ইনকমপ্লিট ফ্লাওয়ার, আর একটা হলো লিঙ্গ অনুসারে, সেটা হলো বাইসেক্সুয়াল এবং ইউনিসেক্সুয়াল, এক লিঙ্গ বা উভলিঙ্গ ফুল। এরপর হচ্ছে অঙ্গের সমতা অনুসারে যদি ফুলকে আমরা ভাগ করি, অঙ্গের সমতা। আচ্ছা, অঙ্গের সমতা অনুসারে ফুলকে আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা রেগুলার ফুল, একটা ইরেগুলার ফ্লাওয়ার বা ইরেগুলার অসমাঙ্গ ফুল। মানে একটা সমাঙ্গ ফুল বা রেগুলার ফ্লাওয়ার, আরেকটা হলো অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার। সমাঙ্গ ফুল কোনগুলো? যে ফুলের প্রত্যেকটা স্থাবক সদস্যগুলো আকার আকৃতিগত দিক দিয়ে একই রকম হয় তাদেরকে বলা হবে, সে ফুলগুলোকে বলা হবে সমাঙ্গ ফুল। যেমন ধুতরা, সরিষা, জবা, এগুলো সবগুলো দেখবেন একই সাইজ, একই রকম হয়।
আর অসমাঙ্গ ফুল কোনগুলো? ইরেগুলার ফ্লাওয়ার কোনগুলো? যে ফুলের যে কোনো স্তবকের বিশেষ করে দ্বিতীয় দল সদস্যগুলো আকার ও আকৃতিগত দিক দিয়ে ভিন্ন রকম হয় তাকে বলা হয় অসমাঙ্গ ফুল। যেমন মটর, অপরাজিতা, শিম, এগুলো হচ্ছে কি অসমাঙ্গ ফুল। প্রতিসমতা অনুসারে ফুল কয় ধরনের? প্রতিসমতা অনুসারে ফুলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিমেট্রিক ফ্লাওয়ার, একটা হচ্ছে জাইগোমরফিক ফ্লাওয়ার, আরেকটা হলো অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। সিমেট্রিক ফ্লাওয়ার মানে হলো প্রতিসম ফুল। আচ্ছা, মূলত প্রতিসমতা অনুসারে ফুলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সিমেট্রিক ফ্লাওয়ার, আরেকটা হলো কি অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার। সিমেট্রিক ফ্লাওয়ার মানে হচ্ছে প্রতিসম ফুল, আর অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার মানে হচ্ছে অপ্রতিসম ফুল। প্রতিসম ফুলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটু আগে বললাম জাইগোমরফিক বা এক প্রতিসম ফুল, আরেকটা হলো অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম ফুল। প্রতিসম ফুল কোনগুলো? যে ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে এক বা একাধিক সমান দুই অংশে ভাগ করা যায় সেটাকে বলা হবে প্রতিসম ফুল। প্রতিসম ফুলের মধ্যে দুইটা ক্যাটাগরি পাই, একটা হলো এক প্রতিসম আর একটা হলো বহু প্রতিসম। একটা হলো জাইগোমরফিক আর একটা হলো অ্যাক্টিনোমরফিক। জাইগোমরফিক ফুল কোনগুলো? যে ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে মাত্র একটি তলে সমান দুইটা অংশে ভাগ করা যায় তাকে বলা যায় এক প্রতিসম ফুল। যেমন মটর ফুল, শিম ফুল, অপরাজিতা ফুল। এগুলো সবচেয়ে ভালো হতো যদি ফুলগুলো কালেক্ট করে কেটে কেটে দেখানো যেত। সময় সুযোগের অভাব, না হয় ফুলগুলো কালেক্ট করে কেটে কেটে দেখিয়ে দিতে পারতাম। বহু প্রতিসম ফুল কোনগুলো? যে ফুলকে তার কেন্দ্র দিয়ে একাধিক তলে সমান দুইটা খণ্ডে ভাগ করা যায় সেগুলোকে বলা হবে বহু প্রতিসম ফুল। যেমন ধুতুরা, জবা, সরিষা, এগুলো হচ্ছে বহু প্রতিসম ফুল। আর অপ্রতিসম ফুল বা অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার কোনগুলো? যে ফুলকে কোনো তলেই সমান দুই ভাগে ভাগ করা যায় না সেগুলোকে বলা হবে অপ্রতিসম ফুল। যেমন কলাবতী হচ্ছে অপ্রতিসম ফুল। এরপর ব্রাক্টের উপস্থিতি অনুসারে ফুলকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো ব্র্যাক্টেড ফ্লাওয়ার আর একটা হলো ইব্র্যাক্টেড ফ্লাওয়ার। ব্র্যাক্টেড ফ্লাওয়ার মানে ব্র্যাক্ট যুক্ত ফুল, আর ইব্র্যাক্টেড ফ্লাওয়ার মানে হলো ব্র্যাক্ট বিহীন ফুল। তাহলে ব্র্যাক্ট যুক্ত ফুল কোনগুলো? যে ফুলের গোড়ায় ব্র্যাক্ট থাকে তাকে বলা হয় ব্র্যাক্ট যুক্ত ফুল, যেমন অতসী ব্র্যাক্ট যুক্ত ফুল। আর ব্র্যাক্ট বিহীন ফুল কোনগুলো? যে ফুলের গোড়ায় কোনো ব্র্যাক্ট থাকে না সে ফুলকে বলা হয় ব্র্যাক্ট বিহীন ফুল, যেমন সরিষা ফুলে ব্র্যাক্ট থাকে না। তাহলে ব্র্যাক্ট কি? ব্র্যাক্ট হলো ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার মতো অঙ্গ যার কক্ষে ফুল জন্মে থাকে। তাহলে আমরা ফুলকে মানে কতগুলো বৈশিষ্ট্যের উপর ভাগ করলাম? এক নম্বরে হলো পূর্ণতা অনুসারে ভাগ করলাম, দুই নম্বরে লিঙ্গ অনুসারে ভাগ করলাম, তিন নম্বরে অঙ্গের সমতা অনুসারে ভাগ করলাম, চার নম্বরে প্রতিসমতা অনুসারে ভাগ করলাম, পাঁচ নম্বরে ব্র্যাক্টের উপস্থিতি অনুসারে ভাগ করলাম, এবং ছয় নম্বরে আমরা ভাগ করতে পারি গর্ভাশয়ের অবস্থান অনুসারে। এটা সর্বশেষ ভাগ। গর্ভাশয়ের অবস্থান অনুসারে টোটালি একটা ফুলকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। একটা হলো হাইপোগাইনাস ফ্লাওয়ার বা হাইপোগাইনাস ফুল, আরেকটা হলো ইপিগাইনাস ফ্লাওয়ার বা ইপিগাইনাস ফুল, আরেকটা হলো পেরিগাইনাস ফ্লাওয়ার বা পেরিগাইনাস ফুল। তাহলে হাইপোগাইনাস ফ্লাওয়ার কোনগুলো? যে ফুলে বীতি দল পুংস্তবক গর্ভাশয়ের নিচে অবস্থিত তাকে বলা হবে হাইপোগাইনাস ফুল। যেমন ধুতরা, জবা, সরিষা, বেগুন, মরিচ, এদের ফুলগুলো হচ্ছে হাইপোগাইনাস। এপিগাইনাস ফুল কোনগুলো? যে ফুলে বীতি দল ও পুংস্তবক গর্ভাশয়ের উপরে অবস্থিত থাকে তাকে বলা হয় এপিগাইনাস ফুল। যেমন লাউ, কুমড়া, ঝিঙা, এদের ফুল হচ্ছে এপিগাইনাস। সর্বশেষ হলো পেরিগাইনাস ফুল। যে ফুলে বীতি দল ও পুংস্তবক গর্ভাশয়ের কটিদেশে কোমর অর্থাৎ গর্ভাশয়কে ঘিরে অবস্থিত তাকে বলা হয় পেরিগাইনাস ফুল। পেরিগাইনাস ফুলের পুষ্পাক্ষ পেয়ালা আকৃতির হয় এবং গর্ভাশয় পেয়ালার খাঁজের মধ্যে থাকে, যেমন গোলাপ। আবার বলি, যে ফুলে বীতি দল ও পুংস্তবক গর্ভাশয়ের কটিদেশে অর্থাৎ গর্ভাশয়কে ঘিরে অবস্থিত তাকে বলা হয় পেরিগাইনাস ফুল। পেরিগাইনাস ফুলের পুষ্পাক্ষটা হয় পেয়ালার আকৃতির এবং গর্ভাশয় পেয়ালার খাঁজের মধ্যে থাকে, গোলাপের ক্ষেত্রে আমরা যেমনটা দেখি। তাহলে আমরা যদি ছবি যদি দেখি আমরা, আচ্ছা এই যে এখানে দেখেন
এখানে বহু প্রতিসম উভলিঙ্গ ফুল, ডান পাশেরটা, বাম পাশেরটা হচ্ছে এক প্রতিসম অসমাঙ্গ ফুল। এবং এখানে দেখেন একদম প্রথমটা হচ্ছে হাইপোগাইনাস ফুল, হাইপোগাইনাস। এরপরেরটা হলো ডান পাশে উপরের দিকে হলো এপিগাইনাস, এবং নিচেরটা হলো কি পেরিগাইনাস ফুল। তিন রকম ফুলের ছবি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন পলিনেশন নিয়ে একটু আলোচনা করি। পলিনেশন মানে হলো পরাগায়ন। পরাগায়ন আমরা প্রাণীদের মধ্যে যেমন দেখি আহ, পুরুষের শুক্রাণু এবং হচ্ছে কি মহিলাদের হচ্ছে ডিম্বাণু মিলিত হয়, বংশ বিস্তার করে জাইগোট তৈরি হয়। উদ্ভিদের মধ্যেও কিন্তু কি হয়, এ ধরনের একটা বিষয় ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে হয় এখানে পরাগধানীর ভিতরে যে পরাগ রেণু থাকে, পোলেন গ্রেন বলি আমরা, পোলেন গ্রেন তৈরি হয়। পরাগধানী ফেটে যায়, পরাগ রেণুগুলো বাতাসে ভেসে ভেসে কোনো একটা কীটপতঙ্গ, মৌমাছি অথবা অন্য কোনো পোকামাকড়ের মাধ্যমে অথবা পানির মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে যে কোনো ভাবে একই গাছের অন্য একটা ফুলের অথবা একই প্রজাতির অন্য একটা গাছের কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের সাথে লেগে যায়। তাহলে পরাগধানী হতে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হয় পলিনেশন বা পরাগায়ন। আমি আবার বলছি সংজ্ঞাটা, পরাগধানী হতে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হয় পলিনেশন বা পরাগায়ন। তাহলে এই যে এতগুলা ফুল থেকে ফল হয়, এত কিছু হয়, তাহলে এগুলো কিভাবে হয়? এগুলো হয় হচ্ছে পরাগায়নের মাধ্যমে। এই পরাগায়ন যদি না হতো এইসব ঘটনা ঘটতো না, কৃষিকাজ হতো না, গাছের উৎপাদন, গাছের ফলন হতো না। পরাগায়নের মধ্যে আমরা দুইটা প্রকার আমরা দেখি, একটা হলো সেলফ পলিনেশন, আরেকটা হলো ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন মানে হলো স্বপরাগায়ন, আর ক্রস পলিনেশন মানে হলো পরপরাগায়ন। স্বপরাগায়নটা কি? স্বপরাগায়নটা হচ্ছে সেলফ পলিনেশন। পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে যদি পতিত হয়, এটাকে বলা হয় স্বপরাগায়ন। আর স্বপরাগায়নে দুইটা ফুলের জিনোটাইপ, জিনোটাইপ মানে হলো যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কিছু বস্তু থাকে, সেই বস্তুগুলোকে একসাথে বলা হবে জিনোটাইপ। স্বপরাগায়নে দুইটা ফুলের জিনোটাইপ একই রকম থাকে। প্রকৃতিতে অল্প সংখ্যক উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে থাকে, যেমন শিম, টমেটো, এগুলার মধ্যে স্বপরাগায়ন ঘটে। আর পরপরাগায়ন কি? পরপরাগায়ন ট্রান্সফার হয়ে, স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে যদি পতিত হয়, সেটাকে বলা হবে পরপরাগায়ন। পরপরাগায়নে দুইটা ফুলের জিনোটাইপ কিছুটা ভিন্ন থাকে। প্রকৃতিতে অধিক সংখ্যক উদ্ভিদের মধ্যেই আমরা পরপরাগায়ন ঘটতে দেখি। যেমন পরপরাগায়ন হয় এমন কিছু উদ্ভিদ হচ্ছে ধান, গম, ভুট্টা, সরিষা, শিমুল, মাদার, আম গাছ। এই গাছগুলোতে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন ঘটে। তাহলে আমরা পরাগায়ন বলতে আমরা কি বুঝলাম? পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে গর্ভমুণ্ড পতিত হওয়াকে বলা হয় পলিনেশন বা পরাগায়ন। পরাগায়ন কয় ধরনের? পরাগায়ন দুই ধরনের, সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, ক্রস পলিনেশন বা পরপরাগায়ন। স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন কাকে বলে? পরাগধানী হতে পরাগরেণু রেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে স্বপরাগায়ন বলে। পরপরাগায়ন বা ক্রস পলিনেশন কাকে বলে? পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরপরাগায়ন বলে। এই বিষয়গুলো কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের? এই যে আজকে যে টপিকগুলো আলোচনা করলাম, এগুলো কি খুব কঠিন মনে হলো? একটু কঠিন মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে যে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু একটু কঠিন মনে হচ্ছে, আমরা একটু রিভাইজ করি, আমরা আর না আগাই, কারণ এগুলো আরো অনেকগুলো টার্ম টার্ম আসতেছে, হয়তো শব্দগুলো অনেকের কাছে নতুন, অনেকেই হয়তো প্রথম শুনছেন, সে কারণে কঠিন মনে হচ্ছে। কিন্তু আস্তে আস্তে যখন আপনারা পড়া শুরু করবেন,
এই চ্যাপ্টার গুলো যখন আপনারা আস্তে আস্তে স্টাডি করবেন, বিভিন্ন টপিক গুলো আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু কঠিন মনে হয়, শব্দগুলো এত মনে হচ্ছে কত খুব কঠিন কঠিন শব্দ। আচ্ছা, আচ্ছা, এখন মেডিকেল মেডিকেল সায়েন্স নিয়ে যেহেতু পড়ছেন, এখানে কিন্তু আসলে বায়োলজিটা আপনাদের খুবই জরুরি একটা বিষয়। মেডিকেল স্টুডেন্টের জন্য বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বলতে পারেন আমরা তো হিউম্যানের ট্রিটমেন্ট করব, প্রাণীদের ট্রিটমেন্ট করব, এখানে আমাদের উদ্ভিদ নিয়ে পড়ার কি 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 বা দরকার? আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যে মেডিসিন গুলো আছে হোমিওপ্যাথিতে, এর মধ্যে কিন্তু একদম 60 to 70% বা আরো বেশিও হতে পারে, এটা 80%-এর কাছাকাছি হতে পারে, যতগুলো ঔষধ আছে সবগুলো কিন্তু প্ল্যান্ট কিংডমের ওষুধ, উদ্ভিদ জগতের ওষুধ। আমাদের কোনো কোনো ওষুধের দেখবেন মাদার টিংচার তৈরি করা হচ্ছে ফুল থেকে, কোনো কোনো উদ্ভিদের মাদার টিংচার তৈরি করা মানে কোনো কোনো ওষুধের মাদার টিংচার তৈরি করা হচ্ছে গাছের মূল থেকে, কোনো কোনো ওষুধের মাদার টিংচার তৈরি করা হচ্ছে উদ্ভিদের বাকল থেকে, ছাল বাকল থেকে। তাহলে দেখেন আমাদের কিন্তু উদ্ভিদ চিনতে হবে, উদ্ভিদ সম্পর্কে জানতে হবে, উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা মেডিসিন প্রিপারেশনের জন্য মেডিসিনের যে সোর্স, সেই সোর্সটা আমাদের জানা হবে। এবং আরো অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমরা আমাদের মেডিকেল সায়েন্সে আমাদেরকে অনেক হেল্প করে থাকে, যদি আমরা এই বোটানি বা উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি। তাহলে বায়োলজির আমরা প্রধান তিনটা শাখা কি বললাম? একটা হলো বোটানি, একটা হলো জুলজি, আর একটা হলো মাইক্রোবায়োলজি। বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা, জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি মানে হচ্ছে কি অণুজীববিদ্যা। অণুজীব যেগুলো খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। তাহলে আজকে আমরা বোটানি থেকে আলোচনা করেছি, আমরা উদ্ভিদের ফুল নিয়ে আলোচনা করেছি, ফ্লাওয়ার নিয়ে আলোচনা করেছি। ফুলের সংজ্ঞার মধ্যে কি বলেছি? ফুল হচ্ছে উদ্ভিদের প্রধান রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টের মাধ্যমে উদ্ভিদ বংশ রক্ষা করে। এরপরে আমরা পড়েছি পুষ্প বিন্যাস নিয়ে। পুষ্প বিন্যাস হচ্ছে কি মঞ্জুরি দণ্ড পুষ্পাধারের উপরে পুষ্পের সজ্জা বা বিন্যাস পদ্ধতিকে বলা হয় পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস কে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো অনিয়ত বা রেসিমোস পুষ্প বিন্যাস, একটা হচ্ছে নিয়ত বা সাইমোস পুষ্প বিন্যাস, আরেকটা হচ্ছে বিশেষ পুষ্প বিন্যাস। তাহলে এখানে আমরা একটা ধুতরা ফুল যদি আমরা নিই, ধুতরা ফুলের মধ্যে আমরা গর্ভমুণ্ড, পরাগধানী, পাপড়ি, গর্ভদণ্ড, পুংদণ্ড, গর্ভাশয়, বৃত্তাংশ, থ্যালামাস, বোটা, প্রত্যেকটা অংশকে দেখেন এখানে কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে। তাহলে একটা ফুলের আরো কি কি দেখি আশেপাশে? আমরা শাখা দেখি, পাতা দেখি, বিটি বা ক্যালিক্স দেখি। হ্যাঁ, বিটি বা ক্যালিক্স একদম দেখেন গোড়ার দিকে, উপরের দিকে ফানেলের মতো অংশটা হলো দল বা করলা। এরপর আমরা একটা এই উদ্ভিদের মধ্যে আমরা যে ফুল পাই, ফুলের মধ্যে একটা আদর্শ ফুলের মধ্যে আমরা পাঁচটা অংশ পাই। একটা হলো থ্যালামাস বা পুষ্পাধার। এই যে ফুলের গোড়ায় একটা কি থাকে? সবুজ বোটা থাকে। বোটার মাথাটা অনেকটা প্রশস্ত থাকে। এই প্রশস্ত অংশে ফুলের অংশগুলা বিন্যস্ত থাকে। এই অংশকে বলা হয় পুষ্পাধার বা থ্যালামাস। যেমন ধুতরা, জবা, কচু, রজনীগন্ধা, এগুলা বোটা থাকলে বলা হয় সবিন্তক ফুল, আর বোটা না থাকলে বলা হয় অবিন্তক ফুল। তাহলে বিন্ত বা বোটা যদি থাকে, সবিন্ত মানে সহ, বিন্ত সহ, অবিন্তক মানে হচ্ছে অনুপস্থিত বিন্ত আর কি। আচ্ছা, তাহলে এখানে থ্যালামাসের কাজ আমরা কি পেলাম? থ্যালামাসের কাজ পেলাম যে ফুলের অন্যান্য অংশকে ধারণ করা, অবিন্তক ফুলকে কাণ্ডের সাথে যুক্ত রাখা। এরপর দ্বিতীয় যে অংশটা সেটা হলো ক্যালিক্স বা বিটি। ক্যালিক্স বা বিটি কাকে বলে? ফুলের বাইরে গোড়ার দিকে একটা সবুজ নলাকার অংশ দেখা যায়। এই নলের মাথাটা পাঁচটা খণ্ডে বিভক্ত থাকে। এ থেকে বোঝা যায় যে পাঁচটা খণ্ড মিলে এই নলটি গঠন করেছে। ফুলের বাইরের দিকে এই সবুজ স্তবকটি হলো ক্যালিক্স বা বিটি। তাহলে ফুলের অন্যান্য অংশকে মুকুল অবস্থায় বাইরের প্রতিকূল অবস্থা হতে রক্ষা করা বিটির প্রধান কাজ। 3 নম্বর হচ্ছে করলা বা দলমণ্ডল। বিধির পর ভিতরের দিকে লম্বা ফানেলের মতো যে অংশটি আছে তা হলো করলা বা দলমণ্ডল। পাঁচটি পেটাল বা তথা পাপড়ি মিলে এই দলমণ্ডল তৈরি হয়েছে। এবং ফুলের সবচেয়ে যে আকর্ষণীয় যে অংশটা, এটাই কিন্তু দলমণ্ডল। তাহলে আকর্ষণীয় অংশ কি করবে? আকর্ষণ করবে কাকে? আকর্ষণ করবে পতঙ্গকে, আকৃষ্ট করবে। তাহলে আমরা বলতে পারি যে আহ বিটির আহ বিটির প্রধান কাজটা হচ্ছে কি, সরি, করলা বা দলমণ্ডলের প্রধান কাজটা কি? সেটা হচ্ছে পতঙ্গকে আকৃষ্ট করা, ভিতরের অন্যান্য স্তবককে সেভ করা। 4 নম্বর যে অংশটা পেয়েছি আমরা আদর্শ ফুলের মধ্যে, সেটা হলো অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। এই অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক হলো এখানে বলা হচ্ছে যে দলমণ্ডলের ভিতরে গোড়ার দিকে 5টা সংযুক্ত দণ্ডাকৃতির অঙ্গ থাকে। প্রত্যেকটা অঙ্গকে বলা হয় স্টামেন
বা পুংকেশর। প্রত্যেকটা পুংকেশর দুইটা অংশে ভাগ থাকে। গোড়ার দিকে সরু দণ্ডাকার অংশটাকে বলা বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড, মাথার দিকে ফুলা বা স্ফীত অংশটাকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। পরাগধানের ভিতরে পোলেন গ্রেন বা পরাগরেণু থাকে। তাহলে একটা ফুলের সকল পুংকেশর মিলিতভাবে যে স্তবক গঠন করে সেটাকে বলা হচ্ছে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। সর্বশেষ পঞ্চম যে মানে অংশটা থাকে ফুলে সেটা হলো গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক। ফুলের কেন্দ্রে অবস্থিত অঙ্গটাকে বলা হয় কার্পেল বা গর্ভপত্র। এবং গর্ভপত্রের গোড়ায় স্ফীত একটা ওভারি থাকে, গর্ভাশয় থাকে। মাঝখানে সরু দণ্ডকার অংশ যেটাকে স্টাইল বা গর্ভদণ্ড বলা হয়। একেবারে মাথার দিকে শীর্ষের দিকে দ্বিখণ্ডিত অংশটাকে বলা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে। এই ডিম্বক গুলাই কিন্তু একসময় কি হয়, উদ্ভিদের বীজে পরিণত হয়। তাহলে ফুলের গর্ভাশয় বা কি বলে এটাকে, এই স্ত্রীস্তবক বা গাইনেসিয়ামের কাজ যদি আমাদেরকে বলে, আমরা বলবো যে এটার কাজ হচ্ছে ফল এবং বীজ তৈরি করা। তাহলে এক কথায় যদি ফুলের কাজ বলে আমরা বলতে পারি ফল উৎপাদন করা, বীজ উৎপাদন করা। তো অনেক কথা হয়ে যাচ্ছে, আচ্ছা এক কথায় বলি, ফুল ও বীজ উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি করাই হচ্ছে ফুলের কাজ। আচ্ছা, এখন আমরা যদি ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ারের কথা বলি, আমরা প্রায় কয় ধরনের আমরা বৈশিষ্ট্যকে আমরা মাথায় রেখেছিলাম। আমরা প্রথমে রেখেছিলাম পূর্ণতা অনুসারে, তারপর রেখেছিলাম লিঙ্গ অনুসারে, তারপর ভাগ করেছিলাম অঙ্গের সমতা অনুসারে, তারপর ভাগ করেছিলাম প্রতিসমতা অনুসারে, তারপর ভাগ করেছিলাম কি ব্র্যাক্টের উপস্থিতি অনুসারে, সর্বশেষে ভাগ করেছিলাম গর্ভাশয়ের অবস্থান অনুসারে। তাহলে আমরা টোটাল ফুলকে আমরা 6টি বৈশিষ্ট্যের উপর ভাগ করে আমরা বিভক্ত করেছি। প্রথম বৈশিষ্ট্য ছিল পূর্ণতা অনুসারে। পূর্ণতা অনুসারে ফুলকে কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। কমপ্লিট ফ্লাওয়ার হলো যে ফুলে 5টা অংশ থাকে তাকে বলা হবে কমপ্লিট কমপ্লিট ফ্লাওয়ার। ধুতরা, জবা এগুলো হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার। যে ফুলে 5টা অংশ থাকবে না তাকে বলা হবে ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল। যেমন লাউ, কুমড়া, শসা, ঝিঙা এগুলো হলো ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল। লিঙ্গ অনুসারে ফুলকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হলো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল, আরেকটা হলো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা একলিঙ্গ ফুল। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কোনগুলা, যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুইটাই আছে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন ধুতরা, জবা, সরিষা এগুলো হচ্ছে উভলিঙ্গ ফুল। আর যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এর যে কোনো একটি থাকে তাকে বলা হবে একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন লাউ, কুমড়া, ঝিঙা এগুলো হচ্ছে কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর অঙ্গের সমতা অনুসারে ফুলকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে, একটা হলো রেগুলার ফ্লাওয়ার আর একটা হলো ইরেগুলার ফ্লাওয়ার। রেগুলার ফ্লাওয়ার মানে হলো সমাঙ্গ ফুল। যে ফুলের প্রত্যেকটা স্তবকের সদস্যগুলো আকার আকৃতিগত দিক দিয়ে একই রকম থাকে তাদেরকে বলা হয় সমাঙ্গ ফুল। যেমন ধুতরা, সরিষা, জবা এগুলো হচ্ছে কি সমাঙ্গ ফুল। আর অসমাঙ্গ ফুল কোনগুলা, ইরেগুলার ফ্লাওয়ার কোনগুলা, যে ফুলের যে কোনো স্তবকের বিশেষ করে বীতি ও দল সদস্যগুলো আকার ও আকৃতিগত দিক দিয়ে ভিন্ন রকম হয় তাদেরকে বলা হয় অসমাঙ্গ ফুল। যেমন মটর, অপরাজিতা, শিম এগুলা। আর প্রতিসমতা অনুসারে ফুলকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো সিমেট্রিক ফ্লাওয়ার বা প্রতিসম প্রতিসম ফুল, আরেকটা হলো জাইগোমরফিক ফ্লাওয়ার বা এক প্রতিসম ফুল, আরেকটি হলো অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার বা অপ্রতিসম ফুল। সিমেট্রিক ফ্লাওয়ার বা প্রতিসম ফুল কোনগুলো, যে ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে এক বা একাধিকবার সমান দুইটা অংশে ভাগ করা যায় তাকে বলা হবে প্রতিসম ফুল। যেমন প্রতিসম ফুলের মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি পাই, একটা হলো জাইগোমরফিক বা এক প্রতিসম, আর একটা হলো একটি মরফিক বা বহু প্রতিসম। জাইগোমরফিক বা এক প্রতিসম ফুল কোনগুলো, যে ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে মাত্র একটি তলে সমান দুইটা অংশ ভাগ করা যায় তাকে বলা হয় জাইগোমরফিক ফুল বা এক প্রতিসম ফুল। যেমন মটর, শিম, অপরাজিতা এগুলো হলো এক প্রতিসম ফুল। এরপরে হলো অ্যাক্টিনোমরফিক ফুল বা বহু প্রতিসম ফুল। যে ফুলকে তার কেন্দ্র দিয়ে একাধিক তলে সমান দুইটা খণ্ডে ভাগ করা যায় তা হলো বহু প্রতিসম ফুল। যেমন ধুতরা, জবা, সরিষা এগুলো হলো বহু প্রতিসম ফুল। আর অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার বা অপ্রতিসম ফুল কোনগুলো, যে ফুলকে কোনো তলেই সমান 2 ভাগে ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় অপ্রতিসম ফুল। যেমন কলাবতী ফুলটা হলো অপ্রতিসম ফুল। আচ্ছা, আপনারা গুগল সার্চ করে কলাবতীর ফুলটা একটু দেখে নেবেন। এরপর ব্র্যাক্টের উপস্থিতি অনুসারে ফুলকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ব্র্যাক্টযুক্ত ফুল বা ব্র্যাক্টেড ফ্লাওয়ার, আরেকটা হলো ব্র্যাক্ট ছাড়া ফুল, ব্র্যাক্ট বিহীন ফুল। এই ব্র্যাক্টেড ফ্লাওয়ার, যে ফুলের গোড়ায় ব্র্যাক্ট থাকবে তাকে ব্র্যাক্টযুক্ত ফুল বলা হয়। যে ফুলের গোড়ায় ব্র্যাক্ট থাকবে না সেই ফুলকে বলা হবে ব্র্যাক্ট বিহীন ফুল। তাহলে ব্র্যাক্টযুক্ত ফুল মানে অতসী ফুল, আর ব্র্যাক্ট বিহীন ফুল হচ্ছে সরিষা ফুল। এরপর
গর্ভাশয়ের অবস্থান অনুসারে ফুলকে টোটালি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো কি, একটা হলো হাইপোগাইনাস ফুল, আরেকটা হলো এপিগাইনাস ফুল, আরেকটা হলো পেরিগাইনাস ফুল। এখানে 3 ধরনের ফুলের ফুলকেই আমি দেখিয়ে দিলাম। প্রথমে দেখেন একদম উপরে বাম পাশে, উপরে বাম পাশের ফুলটা হলো হাইপোগাইনাস ফুল। এখানে বীতি দল পুংস্তবক গর্ভাশয়ের নিচে থাকে। গর্ভাশয় যে মাঝখানে মোটা অংশটা হলো গর্ভাশয়, এবং এখানে দেখেন একটু লক্ষ্য করেন বীতি দল পুংস্তবক এগুলো গর্ভাশয়ের নিচের দিকে আছে, এজন্য এগুলোকে বলা হয় হাইপোগাইনাস। হাইপো মানে নিচে, হাইপো মানেই মনে রাখবেন নিচে, আর হাইপার মানে হচ্ছে কি, হাইপো মানে কম বা নিচে, আর হাইপার মানে হচ্ছে বেশি বা তীব্র, মেডিকেলের ভাষায় আর কি। তাহলে এখানে হাইপো মানে আপনারা একটু নিচে মনে রাখেন, কম বা নিচে। এখানে নিচের দিকে যেহেতু থাকে সেই জন্য হাইপোগাইনাস। আমরা এই ধরনের ফুল দেখি ধুতুরা, জবা, সরিষা, বেগুন, মরিচ এগুলাতে। আপনারা যে কোনো একটা সরিষা, বেগুন, মরিচ এগুলোর ফুলগুলো একটু নিয়ে আপনারা নিজেরা নিজেরা একটু দেখবেন হাইপোগাইনাস ফুল আপনারা ডিটেক্ট করতে পারেন কিনা। এরপর হলো এপিগাইনাস ফুল, একদম ডান দিকে উপরে দেখেন পেট মোটা অংশটা, মানে একদম গর্ভাশয়টা কোথায়, গর্ভাশয়টা নিচের দিকে, তার মানে বাকি জিনিসপত্র সব উপরের দিকে। যে ফুলে বীতি দল ও পুংস্তবক গর্ভাশয়ের উপরের দিকে অবস্থিত সেগুলোকে বলা হয় এপিগাইনাস। তাহলে এপি মানে মনে রাখবেন উপরে। ওই যে আমরা আমরা অ্যাবডোমেনের রিজন গুলা পড়ি না, টোটাল রিজন কয়টা অ্যাবডোমেনের, কেউ বলতে পারবেন টোটাল রিজন কয়টা? টোটাল রিজন হচ্ছে, টোটাল অ্যাবডোমেনের রিজন হচ্ছে আমাদের 9টা। আমরা উপরের দিকে মাঝখানে যে রিজনটা থাকে আমরা বলি কি ইপিগেস্ট্রিয়াম, এবং নিচের দিকে, নিচের দিকে মাঝখানে, নিচের দিকে মাঝখানে, নিচের দিকে মাঝখানে যে রিজনটা থাকে সেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি হাইপোগ্যাস্ট্রিয়াম। ফুলের ক্ষেত্রেও সেম আর কি। এখানে কোন ফুলের গর্ভাশয়ের উপরের দিকে যদি বীতি দল পুংস্তবক এগুলো থাকে তখন এগুলোকে বলা হবে কি এপিগাইনাস ফুল, এবং বীতি দল পুংস্তবক যদি গর্ভাশয়ের নিচের দিকে থাকে তখন বলা হবে কি হাইপোগাইনাস ফুল বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। আর পেরিগাইনাস ফ্লাওয়ার মানে কি, একদম নিচের দিকে, নিচের ছবিটা, নিচের ফুলটা খেয়াল করেন, যে ফুলের বীতি দল পুংস্তবক গর্ভাশয়ের কটিদেশে থাকবে সেগুলোকে বলা হবে পেরিগাইনাস ফুল। তাহলে পেরিগাইনাস ফুলের পুষ্পাক্ষ পেয়ালা আকৃতির হয় এবং গর্ভাশয় পেয়ালার খাঁজের মধ্যে থাকে, আমরা গোলাপের ক্ষেত্রে এমনটা দেখি। সর্বশেষ আমরা পড়েছিলাম পরাগায়ন নিয়ে। পরাগায়নটা কি, পরাগধানী হতে পরাগরেণু ট্রান্সফার হয়ে গর্ভমুণ্ডে যদি পতিত হয় সেটাকে বলা হয় পলিনেশন বা পরাগায়ন। পরাগায়নের মধ্যে আমরা পাই সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, আরেকটা হলো কি ক্রস পলিনেশন বা পরপরাগায়ন। স্বপরাগায়নটা কাকে বলে, পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হলে সেটাকে বলা হয় স্বপরাগায়ন, যেমন শিম, টমেটো এগুলা। আর পরপরাগায়ন কোনগুলা, পরপরাগায়ন হচ্ছে পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে যদি পতিত হয় সেটাকে বলা হয় পরপরাগায়ন। যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, শিমুল, মাদার, আম গাছ এগুলো হচ্ছে কি পরপরাগায়ন। ঠিক আছে, বুঝতে জি পেরেছেন স্যার। সবাই? তাহলে জি আজকে স্যার। এতটুকুই থাক। আমরা আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের আর কি কি টপিক আছে একটু দেখে নিই আমরা এখানে। আমরা আজকে পড়লাম পুষ্প বিন্যাস নিয়ে একটু ধারণা দিলাম, ফুল, ফল, বীজ নিয়ে একটু ধারণা দিলাম। তারপর হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং কাজ, পরাগায়ন, গর্ভধারণ এগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, গর্ভধারণের পরে কিন্তু সেখানে ফল তৈরি হবে। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা পরাগায়নের আরো কিছু আলোচনা রয়ে গেছে, স্বপরাগায়ন আছে, পরপরাগায়ন, এগুলোর কিন্তু অনেকগুলো সুবিধা অসুবিধা আছে, এগুলোর পার্থক্য আছে। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর আর কি কি আছে এখানে দেখেন, এখানে আরো অনেকগুলো টপিক রয়ে গেছে, যেমন একটা আদর্শ দ্বিবীজপত্রী, একবীজপত্রী বীজের অংশসমূহ রয়ে গেছে, বীজের অঙ্কুরোদ্গম, এই টপিকগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসে যদি কেউ যদি কিছু না বুঝে থাকেন বা কারো যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের আরো 9 মিনিট সময় আছে।